আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমার অভিজ্ঞতা দিয়ে যদি কোম্পানির কোনো প্রফিট করে দিতে পারি, কোম্পানি আমাকে লং টার্মে বড় পদে দেবে। লং টার্ম কেরিয়ার গ্রোথ আমরা বলছি এখানে, এটা শর্ট টার্ম হয় না। কিন্তু শর্ট টার্ম হয় কোনটা? এখন কিছুই পাওয়া যাচ্ছে না, কোনো কায়দায় কিছু হচ্ছে না। সব থেকে শর্ট টার্ম গোল হচ্ছে যে ক্ষুধা লাগছে, কাছে টাকা নাই, কোনো কিছু পাচ্ছি না, কোনো কিছু হচ্ছে না। মানুষ কি করে? কোনো একটা দোকানের পাশে দিয়ে হাঁটে, একবার দুইবার হাঁটে, সব করে ওখান থেকে কিছু নিয়ে দৌড় মারে, এক দৌড়। দৌড় দেওয়ার সাথে সাথে আবার চিন্তা করে যে দৌড় দিলে তো ধরে ফেলবে, ধরে ফেলে যদি কেড়ে নেয়, সুতরাং দৌড়ানোর সাথে সাথে গিলতে থাকে। কিন্তু এটা আছে একদম শর্ট টার্ম গোল, অ্যাচিভমেন্ট অফ শর্ট টার্ম গোল। কিন্তু আমরা যেটা চাচ্ছি ইন্ট্রোডাকশন টু বিজনেস, আমরা কিন্তু শর্ট টার্ম গোল চাচ্ছি না। আমাদের টার্গেট কি? লং টার্ম গোল, মিড টার্ম গোলও না, লং টার্ম গোল, হোয়ার দেয়ার ইজ এ চান্স অফ এক্সপ্যানশন ইন দ্য বিজনেস। এই সারামের কাজ কি? দরখাস্ত আমরা যখন করি ইন্ডাস্ট্রিগুলোতে, ইউনিভার্সিটিতে যখন দরখাস্ত করি, কার কাছে করি? ইউনিভার্সিটিতে যখন করি রেজিস্ট্রার, ইউনিভার্সিটি যা কিছু হয় সব রেজিস্ট্রার। যখন আমরা ইন্ডাস্ট্রিতে যাই, ম্যানেজার, HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ হিউম্যানকে যারা ম্যানেজ করে তাদের বলা হয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তাদের কাজ কি? সব মানুষকে সাইজ করা না, সব মানুষের অ্যাক্টিভিটি নিয়ে চিন্তা করা এবং সেভাবে প্ল্যান করা। একটা মানুষের যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মধ্যে আমরাও কিন্তু করি। কীরকম করি? আমার ছোটো ভাইটা, ও পড়াশুনোয় মোটেই ভালো না, পড়াশুনো একদম ইচ্ছা নাই, কিচ্ছু করে না, শুধু দুষ্টুমি বজ্জাতি করে, তারা কী করে? মাদ্রাসায় দিয়ে দাও, বলি না? এটা একটা ম্যানেজমেন্ট। আবার আর একটা ছোটো ভাই, সে পড়াশোনায় খুবই ভালো, রেগুলার স্কুলে যাইতে চায়, স্কুলে যাইতে না দিলে কান্নাকাটি করে, হ্যাঁ, ক্লাসে ভালো পড়াশুনো করে, ভালো রেজাল্ট করতেছে, তখন চিন্তা করি কি, একে সায়েন্সে দাও। লাভ কি? সায়েন্সে দিয়েই বা লাভ কি? সায়েন্স থেকে পাশ করে কী হবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, আর কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার অথবা টেকনিশিয়ান, তাই না? এই তো, অথবা টেকনিশিয়ান, যে কোনো টেকনিশিয়ান, প্যাথোলজিস্ট, হ্যাঁ, ফার্মাসিস্ট, অথবা মেশিন অপারেটর, এইগুলো সম্পর্কে তার জ্ঞান বাড়তে পারে। তো বেসিক্যালি আমি একটু অন্য ধাঁচের আলোচনা করি। আমাদের যে এই জেলা পরিষদের প্রধানকে ডিস্ট্রিক্ট কমিশনার, নাম দিছে তারা জেলা প্রশাসক। আসলে জেলা প্রশাসক না, উনি জেলার কমিশনার। জেলা কমিশনার নাম দিয়ে দিছে জেলা প্রশাসক। তার আন্ডারে কত ডাক্তার আছে? ডাক্তারদের ডাক্তার যে সিভিল সার্জন, সেও তার আন্ডারে না? হ্যাঁ, পুলিশ তার আন্ডারে, সবাই তার আন্ডারে না? ও কি সায়েন্স থেকে পাশ করা? যদিও এখন ডাক্তারি পাশ করেও পুলিশে ঢুকতেছে, বিসিএস দিয়ে একজন ডাক্তার বিসিএস দিয়ে পুলিশে ঢুকছে, এরকম অনেক নজির আছে। ইঞ্জিনিয়ার পুলিশে ঢুকছে, অনেক নজির আছে। এগুলো স্ট্রিম থেকে, ট্রেনটা চলছিল একটা রেলের পর, এই রেল থেকে ডিরেল হয়ে গেল, ডিরেলে যে সে ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে, আগাচ্ছে, ধরলাম আগাচ্ছে, কিন্তু ওই আগানোটা তার ঠিক না। যার যে কাজ তাকে সেখানে প্লেস করে, এইচআরএম প্লেস করা। আমরা কিন্তু এইচআরএমের কাজ করতেছি। সরকার যেটা করছে, মাঝে মধ্যে 2-4টে, সরকার করছে না, মাঝে মধ্যে 2-4টে নিজেরা ডিরেল হয়ে যাচ্ছে, তারা এইচআরএম থাকছে না তাদের, ঠিক। কিন্তু একটা ইন্ডাস্ট্রির এইচআরএমের কাজ হচ্ছে পিপলের যে অ্যাক্টিভিটি, তার ওয়ার্কফোর্সের যে অ্যাক্টিভিটি, যার যে কাজ, যে কাজে অভিজ্ঞ, যে কাজ যে পারে ভালো, তাকে সেই কাজে এনগেজ করা। আর যে একদম এই কাজগুলো পারে না, তাকে এনগেজ করা কি? তুমি ওখান থেকে এটে এনে এখানে দাও, হেল্পার। দুইজন অপারেটর কাজ করছে, একজন অপারেটরের কাজের শেষে আর একজন অপারেটরের কাছে দিতে হবে। একজন লোক নতুন আসছে, সে কিছু পারে না, তাকে বলা হলো তুমি হেল্পার, ওইটা এখান থেকে হাত দিয়ে ধরো, এখানে এনে জমা করো। এটা তো সে পারবে, তাই না? যদি না হয় তাহলে তুমি অমুক তোমার দায়িত্বে থাকবা, তার চা এনে খাওয়াবা, তার ব্যাগ টেনে নিয়ে বেড়াবা, গাড়ি পর্যন্ত ব্যাগ উঠে দিবা, এগুলো পারে সবাই। তখন তাদের ওই জাতীয় কাজ দেয়, এটি আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইনক্লুড অ্যাট্রাক্টিং পিপল ইন দ্য অর্গানাইজেশনের ভিতরে পিপলকে অ্যাট্রাক্ট করা, যে তুমি এই কাজ জানো, তুমি আমার এখানে আসো, তোমাকে আমি ভালো স্যালারি দেবো, হ্যান্ডসাম স্যালারি দেবো। মেনটেনিং দেম, রিক্রুটমেন্ট, সিলেকশন। এখন তার পিপলকে যদি সে ধরে রাখতে চায়,
তাকে যদি প্রোডাক্ট সঠিক কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করতে চাই তাকে দিয়ে, তাহলে তাকে কি কি কাজ করতে হবে? ওয়ার্কারকে হ্যান্ডেল করতে হবে। ওয়ার্কারের যে ডেফিসিয়েন্সি ছিল এই ডেফিসিয়েন্সিগুলোকে আপগ্রেড করতে হবে। টয়োটা গাড়ি কোম্পানি তার যত সাপ্লায়ার আছে সব সাপ্লায়ারদেরও সাপ্লায়ার আছে, তাদের ট্রেনিং করানোর দায়িত্ব টয়োটা কোম্পানির। তারা নিজ কাঁধে নিয়ে নিছে, তাদের ট্রেনিং তারা করায়। যাদের কোনো ইনভেন্টরি নাই, জাস্ট ইন টাইম সাপ্লাই। ওদের কিন্তু কোনো ইনভেন্টরি নাই, জাস্ট ইন টাইম সাপ্লাই। যখন দরকার যদি বলে 11টা সাপ্লাই দেবে, 11টা সাপ্লাই হয়ে যায়। সাপ্লাই চেনটাই এভাবে নিছে। তাহলে এই SRM কী কী কাজ করবে? ট্রেনিং, পারফরমেন্স অ্যানালাইসিস, তার পারফরমেন্সটা অ্যানালাইসিস করবে, পারফরমেন্স কতটা স্ট্যান্ডার্ড লেভেল আছে, যদি স্ট্যান্ডার্ড লেভেলে থাকে, নিচে থাকে, তাকে আবার ট্রেনিংয়ে পাঠানো। কম্পেনসেশন, ক্ষতিপূরণ বাংলা, ক্ষতিপূরণের ব্যবস্থা করা। হেলথ অ্যান্ড সেফটি, ওয়ার্কারদের হেলথ এবং সেফটির দিকে নজর রাখা, হেলথ এবং সেফটির দিকে নজর রাখা। ইদানিং কিছু কিছু কোম্পানি যেমন ভিএলাটেক্স, দুলাল ব্রাদার্স, কানিজ গার্মেন্টস, এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আছে আমি যেগুলো ভিজিট করছি আমার দেখা। তারা কি করছে, তারা তার ওয়ার্কারের সেফটির জন্য যেমন একটা ডে কেয়ার সেন্টার করে দিছে, যেহেতু ওখানে মহিলা ওয়ার্কার বেশি। প্রশ্ন, ডে কেয়ার সেন্টারের সাথে সেফটির রিলেশন কি? আটটার সময় যখন কাজ শুরু হয়, 8টা থেকে ওয়ার্ম আপ হইতে 8:30 বাজে। 8:30টার পর থেকে দেখা যায় যে পারফরমেন্স কার্ভটা গ্র্যাজুয়ালি গ্রো করতে থাকে, বাড়তে থাকে। একটা পর্যায়ে এসে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পরে আবার সেটা ডিক্লাইন করে। ডিক্লাইন করার কারণ কি? ওই যে মা কাজ করছে, তার বাচ্চাকে বাড়িতে বেঁধে রেখে আসছে, পড়ে যেতে পারে কোনো জায়গায়, দড়ি দিয়ে বেঁধে খাটের সাথে রেখে আসছে, কিছু খাবারও দিয়ে আসছে। তার চিন্তা তখন যে আমার বাচ্চাটা কী করছে, বাচ্চার কাছে যেতে হবে। এই চিন্তা করতে যে তার পারফরমেন্স কমে যাচ্ছে, এবং পারফরমেন্স যখন খারাপ হচ্ছে তখন কিন্তু সে অ্যাক্সিডেন্টও করতে পারে। আনমন অবস্থায় অ্যাক্সিডেন্ট, আনকনশিয়াস মাইন্ডে অ্যাক্সিডেন্ট করতে পারে। যে কারণে কী করা হলো, একটা আয়া রেখে দিছে এই কোম্পানিগুলো। 50টা বাচ্চা বা 100টা বাচ্চা এক জায়গা দিয়ে 2জন আয়া রেখে দিছে। 2জন আয়া বাচ্চাদের দেখছে, ওই বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থাও আছে ওখানে। তাহলে যে মা আছে তার কিন্তু 11টার সময় পারফরমেন্স ডিক্লাইন করছে না, তার পারফরমেন্স গ্র্যাজুয়ালি গ্রো করছে। কয়টা পর্যন্ত? 2টা পর্যন্ত। কারণ সে জানে 2টার সময় আমার বাচ্চাকে আমি দেখতে যাব, আমার বাচ্চার খাওয়ার ব্যবস্থা করার দরকার নেই, কোম্পানিই করছে, কোম্পানি করছে। দ্যাট ইজ ওয়ান টাইপ অফ কম্পেনসেশন অলসো, দ্যাট ইজ অলসো ওয়ান টাইপ অফ কম্পেনসেশন। এবং এটা কি করছে, ইনসেন্টিভও বলি আমরা। এটা কি করছে, তার যে সেফটি বিষয়টাকে অনেকখানি মানে সে নিজের প্রতি নিজে অ্যাওয়ার হয়েছে, তার সেফটি বিষয়টা অনেকটা বেড়ে গেছে। অর্থাৎ সে আর এখন কোনো হ্যাজার্ডের মধ্যে পড়ছে, অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ছে না। ইউজুয়ালি দেখা যায়, ভেরি ফ্রিকুয়েন্টলি দেখা যায়, যারা সেলাই করে ওর কন্ট্রোলটা থেকে পাতে আনমনা অবস্থায় থাকলে কত যে এই হাতের উপর দিয়ে সেলাই হয়ে গেছে, এরকম অসংখ্য নজির আছে। হ্যাঁ, একেবারে আঙুল দিছে চালায়, বুড়ো আঙুল, এই বুড়ো আঙুল গেছে, এরপর দেখ গুঁতো লেগে, কেন মেশিন তো বন্ধ হয় না, মোটর তো, পা দিয়ে অপারেট করা। চাপ দিছে ঠিকই, ফুটে বসে আছে, আর এক চাপ দিছে উঠে গেছে, বাইর করে নিয়ে আসছে, কিন্তু হাতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের দিন কাজ করতে পারফরমেন্স এমনি ডিক্লাইন করবে, কিন্তু যদি সন্ধানটাকে এখানে দেওয়া হয় ডিক্লাইন করবে না। কানিজ গার্মেন্টস করছিল উনি কত সালে বন্যা হলো, এই বন্যায় যখন বেগুনবাড়ি তলায় গেল, তো তাদের ওয়ার্কারগুলো বেশিরভাগ বেগুনবাড়ি এলাকায় থাকতো। তারা করছে ওয়ার্কারের জন্য খাবারের ব্যবস্থা করছে, সকাল এবং দুপুরে খাবারের ব্যবস্থা করছে। এই যে ওয়ার্কারের জন্য যে ইনসেন্টিভ দেওয়া, এই ইনসেন্টিভগুলো কোনো কোনো সময় এটাতে একটা ক্ষতিপূরণও বটে, কম্পেনসেশনও বটে, কম্পেনসেশন অর ইনসেন্টিভ দেন। সো এই SRM-এর স্কোপ কি, কোন ধরনের লোক দরকার, কখন দরকার, কতগুলো দরকার, কোন ধরনের লোক দরকার আমার আজকে, তার যে রিক্রুটমেন্ট করবে, রিক্রুটমেন্ট প্রসেসে কোন ধরনের লোক, আজকে অপারেটর দরকার। প্রায় সময় দেখা যায় না যে গার্মেন্টসের সামনে একটা কাগজ দেওয়া থাকে, আর্জেন্ট রিকোয়ারমেন্ট, এতজন অপারেটর দরকার, তাই না? কোন ধরনের লোক দরকার, কখন দরকার এবং কতগুলো দরকার, এটা হচ্ছে তার এক ধরনের প্ল্যানিং ফেজের কাজ। দেন জব অ্যানালাইসিস তার একটা কাজ, রিক্রুটমেন্ট একটা কাজ, ট্রেনিং একটা কাজ, কম্পেনসেশন, এগুলো সবই আছে। এবং লেবার ইউনিয়নকে ম্যানেজ করা, এটাও একটা কাজ, কারণ লেবার ইউনিয়ন
এই একটা অনেক আগের থেকে 1885 সাল থেকে এটা পাশ করা ট্রেড ইউনিয়ন। সুতরাং ট্রেড ইউনিয়নটাকে ইচ্ছে করলেই ফেলে দেওয়া যাবে না। শ্রমিকদের সুবিধা অসুবিধার জন্যই লোকজন থাকবে, কোম্পানি তাকে ঠকাবে, আর শ্রমিকরা একতাবদ্ধ হয়ে তাদের দাবি দাওয়াগুলো দেবে, এটা কৌশল। সুতরাং এই ট্রেড ইউনিয়নটাকেও সামাল দেওয়াটা এটা এক ধরনের কাজ। যেমন আমাদের এখানে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে ইউনিভার্সিটিগুলোতে বা অন্য জায়গায়, এই অ্যাসোসিয়েশনগুলো কী করে, তাদের নিজস্ব কিছু দাবি অধিকার এইগুলো নিয়ে আসে। যখন আসে তখন হয়তো 20টা দেয়, 20টা দেওয়ার পর আমরা চিন্তা করি 1 নম্বর 2 নম্বরে তো প্রধান দাবিগুলো দেয়, এই 1 নম্বর আর 2 নম্বর মেনে নিলে কতটুকু ক্ষতি হয়, এটা মেনে নিয়ে 18 টাকা রিটায়ার করে দাও। ইনসেন্টিভ, ইনসেন্টিভ শব্দের অর্থ কি? পুরস্কার দেয়া, সোজা কথাই পুরস্কার দেয়া। হ্যাঁ, যেমন আমি আমার একদম প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ বলি। সে মনে করেন আপনাদের একটা ছোট ভাই আপনার কাছে পড়তে আসছে, আসার পর একটা জিনিস দিলেন, দেওয়ার পর একটা অঙ্ক করতে দিলেন, সে অঙ্কটা করে দিল, একটা ছোট যোগ অঙ্ক দিলেন, করে দিল। ও ছোট মানুষ, হ্যাঁ, বাড়িতে গেছেন বা ভাইস্তেটা আসছে, একটা ছোট অঙ্ক দিলেন, যোগ অঙ্ক করে দিল। করে দেওয়ার পর আমরা কী লিখি পাশে? GOOD। দ্যাট ইজ অন টাইপ অফ ইনসেন্টিভ, দ্যাট ইজ অন টাইপ অফ ইনসেন্টিভ। এখন কর্মচারীকেও তো ইনসেন্টিভ দিতে হয়, নাহলে তার কাজের স্প্রিয়া থাকবে না, তাই না? এখন ইনসেন্টিভ কি? আমরা বলছি যে একটা টাইম, স্ট্যান্ডার্ড টাইম বের করছি অ্যানালাইসিস করে, জব অ্যানালাইসিস করে স্ট্যান্ডার্ড টাইম বের করে আমরা বলছি যে এই জবের জন্য সময় লাগবে 1 ঘন্টা। এখন কেউ যদি 1 ঘন্টার আগে করতে পারে 45 মিনিটে এবং কোয়ালিটি জব তৈরি করতে পারে, তাহলে সে কি পুরস্কারের যোগ্য না? আবার কেউ যদি 1 ঘন্টা 15 মিনিট লাগায়, তার জন্য হালকা কিছু ডিসকাউন্টের ব্যবস্থা, টাকা ডিসকাউন্ট না, অন্য একটা কায়দা আছে, সেটা আমরা যাব। তাহলে হ্যাঁ, এটাও করা হয়। যেমন একজন হঠাৎ করে বলল যে স্যার আমার সে উইকলি পে হয় বা ডেইলি পে হয়, উইকলি পেমেন্ট হয়, তাকে বলা আছে প্রত্যেক সপ্তাহে 100 গজ কাপড় তোমাকে বুনতে হবে, 100 গজ কাপড় তোমাকে বুনতেই হবে। সে কি করলো? মধ্যে 2 দিন ছুটিতে চলে গেল, সন্তান অসুস্থ, এই 2 দিনেরটা তাকে রিকভার করে দিতে হবে। বাই এনি মিনস অনেক সময় অতিরিক্ত সময় কাজ করে হলেও রিকভার করে দিতে হবে। আর যে আগে কাজটা করে ফেলছে, সে যদি অতিরিক্ত সময় কাজ করে, তাহলে তাকে কিছু ইনসেন্টিভ দিতে হবে। সেটা সে নর্মাল রেটের ডাবল। নর্মাল রেটে তার বেতন হচ্ছে, সে আমরা সরকারিভাবে দিতে পারি না, এটা কোম্পানি এটা দেয়। নর্মাল রেটে কি, যে একজনের বেতন সে 4000 টাকা, সে সপ্তাহে 40 ঘন্টা কাজ করে, সপ্তাহে বেতন 4000 টাকা, তাহলে তার ঘন্টা প্রতি বেতন কত হলো? 100 টাকা। যদি ইনসেন্টিভ দিতে হয় এটা 150 থেকে 200 টাকা। ইউজুয়ালি কোম্পানিতে 200 টাকা, আমরা 100 টাকাই দিই। তাহলে এমপ্লয়িজ আর পেইড ফর গুড পারফরমেন্স অন জব। কী কারণে তাকে দেওয়া হবে? গুড পারফরমেন্স অন জব, জবের পর গুড পারফরমেন্স ডিউরিং ট্রেনিং। ট্রেনিংয়ের সময় যদি তার পারফরমেন্স ভালো হয়, তাহলে তার জন্য তাকে ইনসেন্টিভ দেওয়া যেতে পারে। কী কী কারণ দেওয়া যেতে পারে? 2টো কারণে, একটা আছে তার জবের কারণে, একটা আছে তার ট্রেনিংয়ের কারণে। নেক্সট, ইনসেন্টিভস আর পেইড টু হোল ডিপার্টমেন্ট। পুরো ডিপার্টমেন্টকেই ইনসেন্টিভ দেওয়া হয়। ইনসেন্টিভস ফর দ্য হোল অর্গানাইজেশন ক্যান বি প্রফিট শেয়ারিং। হোল অর্গানাইজেশনে কী কী প্রফিট দেওয়া যেতে পারে? যেমন সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি, তারা বছর শেষে তাদের একটা অ্যামাউন্ট ডিক্লেয়ার করলো, এই অ্যামাউন্ট প্রফিট আমরা ডিসভার্স করব অ্যামং অল দ্য এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি। হ্যাঁ, আমরা বলি কি ডিভিডেন্ট, কোম্পানি বলে, বিভিন্ন কোম্পানি বলে ডিভিডেন্ট। হ্যাঁ, সমস্ত শেয়ার হোল্ডারদের জন্য একটা ডিভিডেন্ট দিয়ে দিল, কোম্পানির সাথে যারা জড়িত আছে তাদের জন্য। এখানে প্রফিট শেয়ারিংটা হতে পারে বেনিফিটস আদার দ্যান স্যালারিজ অ্যান্ড ওয়েজেস। স্যালারি এবং ওয়েজ ছাড়া অন্য কোনো বেনিফিট যদি দেওয়া হয়, যেমন ফেস্টিভ্যাল অ্যালাউন্স, দেয় না, ট্রাভেলিং অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স, এই অ্যালাউন্সগুলো সবসময় হয় ইনসেন্টিভ। নেক্সট, স্যালারি ইজ পেইড ফর লঙ্গার পিরিয়ড, দ্যাট ইজ ফর এ উইক, ফর এ ফোর্টনাইট, মিনস 15 দিন, for a month or for a year. Wages are paid for short term periods, that is for a day or for a hour or for on the basis of unit completed. তাহলে আমরা দুটো জিনিসের মধ্যে একটা পার্থক্য দেখি, যে স্যালারি এবং ওয়েজের মধ্যে পার্থক্য কি। আমরা যদি বলি, অনেক সময় বলি যে কাউকে
হয়তো চাকরি করতেছে, বাড়ি গেছেন, খেয়াল করবেন গ্রামে আপনার একজন বন্ধু, সে বলল কিরে দোস্ত বেতন কত পাইস? এটা একটা ভেগ কোশ্চেন, এর আনসার দেওয়া যায় না। কারণ বেতন হতে গেলেই, স্যালারি হতে গেলেই সেটা বলতে হবে সাপ্তাহিক নাকি পাক্ষিক নাকি মাসিক নাকি বাৎসরিক। সপ্তাহের বেতন হতে পারে, মাসের বেতন হতে পারে, ইউজুয়ালি আমাদের দেশে মাসে বেতন হয়, এতে 15 দিনে বেতন হতে পারে, আবার পার অ্যানাম। খেয়াল করবেন বিদেশে যারা চাকরির জন্য যায় বা বিদেশি স্কলারশিপের জন্য যায় তাদের বেলায় লেখা থাকে পার অ্যানাম, প্রত্যেক বছরের জন্য কত। আর যদি ওয়েজ হয় সেটা হচ্ছে খুব শর্ট পিরিয়ড, 1 ঘন্টা একটা প্রোডাক্ট তৈরি করতে, অথবা একদিন। আওয়ারলি যে পেটা এটাই ওয়েজ, ডেইলি পে যেটা এটাও ওয়েজ। হ্যাঁ, অর্থাৎ একটা আছে শর্ট টার্ম ওয়ার্ক, একটা আছে লং টার্ম ওয়ার্ক। লং টার্ম ওয়ার্কের জন্য যেটা দেয় তাকে বলা হয় স্যালারি, আর শর্ট টার্ম ওয়ার্কের জন্য যেটা দেয় তাকে বলা হয় ওয়েজ। দেন other ways for compensation can be free or cheaper food, ফ্রি ফুড অথবা চিপার ফুড। দেখবেন অনেক কোম্পানিতে রেসিডেন্সের ব্যবস্থা করে, যে কোম্পানি তার রেসিডেন্সের ব্যবস্থা আছে বুঝলেন যে আপনাকে আটকায়েছে। কোম্পানির রেসিডেন্সে থাকা মানে আপনি বাইরে যাইতে গেলেও কিন্তু গেটে একটু অনুমতি লাগে, দেখে রাখে, চিনে রাখে যে অমুক গেছে। যদি কোম্পানি মোবাইল দেয় আপনাকে 24 ঘন্টার জন্য এনগেজ করলো, কোম্পানির মোবাইল আপনি বন্ধ করতে পারবেন না, বন্ধ করলেই গালি। সুতরাং কোম্পানি আপনাকে 24 ঘন্টার জন্য এনগেজ করলো। কোম্পানি যদি ফুডিং দেয় খাওয়ার জন্য 3 বেলা ওখানে যাবেন, তার মানে কোম্পানির প্রেমিসিস থেকে আপনাকে বেরোবার সুযোগ নাই। কোম্পানি যখন ইচ্ছে তখন আপনাকে ব্যবহার করতে পারবে। এই জন্যই কোম্পানিগুলো করে কোনো সময় মানে লজিং অ্যান্ড ফুডিংটা ফ্রি করে, কোনো সময় সাবসিডাইজড করে। ফ্রি ফুডিং মানে কোনো খরচ লাগবে না, আবার সাবসিডাইজড ফুডিং আছে যে ঠিক আছে কোম্পানি অর্ধেক দেবে আপনি অর্ধেক দেন। লজিংটাও অনেক সময় ফ্রি লজিং করে, সাবসিডাইজড লজিং করে, থাকার বোর্ডিং যেটা। রিটায়ারমেন্ট প্ল্যানস, রিটায়ারমেন্টের জন্য একটা প্ল্যান, রিটায়ারমেন্টের পর কি হবে, তার কি পরিমাণ টাকা থাকবে, পেনশন কি হবে, গ্র্যাচুইটি কি হবে, এই জিনিসগুলো তাকে কিছু দিয়ে বিদায় করা। যে কোম্পানিগুলোর এই সুযোগগুলো আছে মানুষ কোম্পানিতে ঢুকের পরও বেরোতে চায় না, আর যে কোম্পানিগুলোতে এই সুযোগই নাই সেখানে থাকতেও চায় না। পেনশনস, মেডিকেল ফ্যাসিলিটিস কোম্পানি দেয় কিনা, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস কোম্পানি দেয় কিনা, অ্যাসিস্ট্যান্স ফর চিলড্রেন এডুকেশন, বাচ্চাদের শিক্ষার জন্য কোম্পানি কি করছে। অনেক কোম্পানি আছে তারা বলে দেয় প্রত্যেক বাচ্চার এডুকেশনের জন্য মান্থলি 300 টাকা বা 500 টাকা। আমাদের এখানেও কিন্তু সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের বাচ্চাদের এডুকেশনের জন্য পার মান্থ 200 টাকা করে একটা অ্যালাউন্স দেওয়া হয়। পার মান্থ 200 টাকা প্রত্যেকের জন্য একটা অ্যালাউন্স দেওয়া হয়। তো এই জাতীয় অ্যাসিস্ট্যান্সগুলোকে আমরা বলছি কম্পেনসেশন, অথবা আমরা তাকে বলছি ইনসেন্টিভস। ইনসেন্টিভস হতে গেলে অবশ্যই কোম্পানির কোনো স্যাটিসফ্যাক্টরি জবের পর দেওয়া হয়। যেখানে স্যাটিসফ্যাকশন নাই সেটা কম্পেনসেশন কিন্তু দেওয়া হচ্ছে। স্যাটিসফ্যাকশন নাই গাড়িতে আনা হচ্ছে, স্যাটিসফ্যাকশন নাই মেডিকেল অ্যালাউন্স দেওয়া হচ্ছে, স্যাটিসফ্যাকশন নাই পেনশন দেওয়া হচ্ছে, স্যাটিসফ্যাকশন নাই গ্র্যাচুইটি দেওয়া হচ্ছে। তারপর তো আমি স্যাটিসফাইড না কিন্তু তারপরও দিচ্ছি, দ্যাট ইজ কম্পেনসেশন। আর যখন ডিউ টু স্যাটিসফ্যাকশন কাউকে কিছু দেওয়া হয়, প্রোভাইড করা হয়, দ্যাট ইজ ইনসেন্টিভ। তাহলে ইনসেন্টিভের সাথে একটা শব্দ জড়িত স্যাটিসফ্যাকশন, আর কম্পেনসেশনের সাথে স্যাটিসফ্যাকশন শব্দটা নাই, থাকতেও পারে নাও থাকতে পারে। নেক্সট, কিন্তু তারাও কিন্তু জেন্ডার ইকুইটির কথা বলছে। এই কিছু কথা লেখা থাকে, জেন্ডার ইকুইটি কি নো ডিসক্রিমিনেশন, নো ডিসক্রিমিনেশন, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ন, এরিয়া, লাইফস্টাইল, রেস, সেক্ট, এইগুলোকে আমরা যেন এর পরে ভিত্তি করে যেন ডিসক্রিমিনেশন না করি, যে জেন্ডার নিয়ে কোনো ডিসক্রিমিনেশন করা উচিত না। নেক্সট, ইন মেনি কান্ট্রি ইট ইজ এগেনস্ট ল অ্যান্ড এথিক্স। যেমন সৌদি আরবে মহিলারা পারবে না, ভোটাধিকার ছিল না, গাড়ি চালাতে অনেক কিছুই পারতো না, এখন তারা আস্তে আস্তে তাদের সুবিধাগুলো নিয়ে আসছে। সাম পিপল আর পারসিভড ফিট ফর এ পার্টিকুলার জব, দিস কনসেপ্ট ইজ নোন অ্যাজ স্টেরিওটাইপিং। কোনো একটা লোক এই শুধুমাত্র এই জবের জন্য পারফেক্ট হবে, অন্য কেউ হতে পারবে না, আর্মিতে ছিল ওকে বোধহয় সিকিউরিটি প্রধান বানালে ও ভালো কাজ করবে, এই ধরনের আইডিয়া থাকাটাও
ঠিক না। ম্যানেজার শুড নট ইভ্যালুয়েট পারফরমেন্স অন দ্য বেসিস অফ জেন্ডার, ন্যাশনালিটি, রেস, রিলিজিয়ান, সেক্ট। এইগুলোর পর ভিত্তি করে কোনো ম্যানেজারের পারফরমেন্স ইভ্যালুয়েট করা উচিত না, যে আমি আগে থেকেই চিন্তা করে নিলাম যে ও তো নমশূদ্র, ও তো পারবে না, ব্রাহ্মণদলি পারত। এই ধরনের মানসিকতা পরিহার করা উচিত। নেক্সট, কি কারণে আমাদের ইকুয়াল অপরচুনিটি দরকার? হোয়াই ডু উই নিড? জব ডেসক্রিপশন ডাজ নট প্রোভাইড এনি বেস ফর ডিসক্রিমিনেশন। আমার যে জব আছে, এই জবে কিন্তু বলা হচ্ছে না নারী পারবে না পুরুষ পারবে না কে পারবে, এখানে কিন্তু বলা হয়নি। সুতরাং জব ডেসক্রিপশন কোনোভাবেই কোনো প্রকার আইডিয়া আমাকে দিতে পারে না। ইফ ল রিকোয়ার্স উই হ্যাভ টু ওবে দ্য ল। যদি লর প্রয়োজন হয় আমরা লটাকে ওবে করব। এথিক্স, রিসার্চ হ্যাজ শোন ভ্যারাইটি অফ পিপল ক্যান পারফর্ম বেটার ইন অ্যান অর্গানাইজেশন। দিস ফেনোমেনা ইজ কল্ড ওয়ার্কফোর্স ডাইভার্সিটি। ওয়ার্কফোর্স ডাইভার্সিটি কি? নানা বর্ণের, নানা রঙের, নানা সেক্টের, নানা রিলিজিয়নের মানুষ যদি থাকে। যেমন আমি ট্রান্সপোর্ট কমিটির চেয়ারম্যান হিসেবে, কো চেয়ারম্যান হিসেবে কিছুদিন আগে যে সমস্যাটা আমি ফেস করছি, সেই সমস্যাটা হচ্ছে যে ঈদের সময় মুসলিম ড্রাইভাররা সব ছুটিতে যেতে চায়, সবাই ছুটিতে যেতে চায়, গাড়ি চালানোর মতো লোক পাওয়া যায় না। আর ওই সময় প্রফেসররা বিভিন্ন জায়গায় যায়। ম্যানেজার শুড এনকারেজ ডিফারেন্ট টাইপস অফ পিপল টু জয়েন অর্গানাইজেশন ইন অর্ডার টু এনহ্যান্স প্রোডাক্টিভিটি। তাহলে এই যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি যদি থাকে, তাহলে নানা বর্ণের, নানা রঙের মানুষের যে মিলন, এই মিলনে দেখা যায় যে একই রকমের হলে তখন গণ্ডগোলের সম্ভাবনা থাকে। অনেক কিছু নিয়ে তর্ক বিতর্ক, গণ্ডগোল। বিভিন্ন বর্ণ রঙের মানুষ থাকলে এই জিনিসটা কমে যায়, তাদের মধ্যে সম্প্রীতি বাড়ে এবং প্রোডাক্টিভিটিও বাড়তে থাকে। নেক্সট, সম্মিলিত কি কি কাজ এমপ্লয়ীদের জন্য আছে? এমপ্লয়িজ ফ্রম লেবার ইউনিয়ন ইন দ্য অর্গানাইজেশন, তারা ফর্ম করতে পারে লেবার ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন। দে কুড বি মোর দেন ওয়ান লেবার অর্গানাইজেশন ইন দ্য কোম্পানি। যেমন কোম্পানির মধ্যে থাকতে পারে অফিসার্স অ্যাসোসিয়েশন, এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, থার্ড ক্লাস এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, ফোর্থ ক্লাস এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, টেকনিক্যাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, নন টেকনিক্যাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশন। এই ধরনের সবগুলো মিলে একটা কর্মচারীদের জন্য ট্রেড ইউনিয়ন। অফিসারদের জন্য কোনো ট্রেড ইউনিয়ন নাই। কালেকটিভ বার্গেনিং এজেন্ট সিবিএ is a person who has been elected by all the workers in the organization through legal procedure. একদম ভোটাধিকারের মাধ্যমে সিবিএর নেতা নির্বাচিত হয়। তারা কি করে? তারা তাদের কাজ হচ্ছে বার্গেইন করা, আমার কি রাইটস আছে, আমি কি রাইটস পাচ্ছি না, শুধু এইটা নিয়ে, অন্য কিছু না। যদিও আমাদের সিবিএগুলি এখন অন্য অনেক রকমের বার্গেনিং করে, অনেক রকমের কিছু করে। সিবিএ নেতা থেকে মন্ত্রী হয়, সিবিএ নেতা থেকে অ্যাম্বাসেডর হয়।